খেলা চলছে বিশ্বজুড়ে। ফুটবল ক্রিকেট ছাড়াও খেলার রয়েছে এক দীর্ঘ ফর্দ। শুধু ফলাফল নয়, গত আজ এবং আগামীর খেলাকে প্রেস বক্স থেকে আমরা দেখতে চাই ভিন্ন চোখে। সেই দেখাটাই দেখতে পাবেন এখন মাঠের আয়োজনে। সঙ্গে রয়েছি আমি আরিফুল ইসলাম সাহাব। এখন মাঠের আজকের আয়োজনের শিরোনাম দাবার চাল। তবে আলোচনায় যাবার আগে ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবরগুলো দেখে নেব। নির্বাচনের পর নতুন সরকারের আগমনে ক্রিকেট বোর্ডে আসবে বদল, এমন গুঞ্জন উড়িয়ে দিয়েছেন বিসিবি পরিচালক রাহাত শামস। জানিয়েছেন পরিচালক পদে পরিবর্তন না হলেও অভ্যন্তরীণ কাঠামোতে আসতে পারে বড় পরিবর্তন। দেশের অন্যান্য ফেডারেশনও নতুন শুরুর অপেক্ষায়। সেই তালিকায় আছে টেনিস ফেডারেশন। টি-20 বিশ্বকাপে সুপার 8 নিশ্চিত করেছে 5 দেশ। তবে এখন পর্যন্ত অনিশ্চয়তায় আছে হট ফেভারিট অস্ট্রেলিয়া। ভারত, দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ এবং শ্রীলঙ্কা সুপার 8-এ নিজেদের জায়গা নিশ্চিত করেছে। বাকি 3 দলের বিচারে সবচেয়ে বেশি এগিয়ে আছে নিউজিল্যান্ড, পাকিস্তান এবং জিম্বাবুয়ে। দেখছিলাম ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ খবরাখবর। এবারে আলোচনার বিষয়বস্তুতে ফিরতে চাই। আজকে এখন মাঠের আয়োজনে শিরোনাম দাবার চাল। আর এই বিষয়ে আলোচনা করার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন উপমহাদেশের প্রথম গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ। স্বাগত আপনাকে এখন মাঠের স্টুডিওতে। এই যে সেই সময় আপনি প্রথম উপমহাদেশের গ্র্যান্ড মাস্টার হলেন, 2025 সালে হয়েছেন সপ্তমবারের মতো বাংলাদেশের দাবার চ্যাম্পিয়ন। এই যে পুরো সময়টার এই জার্নিটাকে আসলে আপনি কিভাবে দেখেন? কারণ দাবার কথা যদি বলা হয় সেখানে তো আপনি লিভিং লিজেন্ড বাংলাদেশের জন্য। হ্যাঁ, এটা খুব বর্ণাঢ্য ভ্রমণ ছিল বলতে পারেন। আপনি যেহেতু পুরো জার্নির কথা বললেন, তো অনেক আপস অ্যান্ড ডাউনস ছিল এবং প্রবলি বিট টু লং। আমি হয়তো দাবা খেলি বলেই হয়তো এটা কন্টিনিউ করতে পারছি, কারণ অন্যান্য ফিজিক্যাল খেলা হয়তো সম্ভব ছিল না। বাট এই জিনিসটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি এখনও খেলতে পারছি এবং বিশেষ করে বাইরে খেলতে খুব ভালো লাগে যখন দেশকে রিপ্রেজেন্ট করি। তবে এই চড়াই উতরাইয়ের দীর্ঘ সময়টা আপনার এই ক্রীড়াঙ্গনের দাবা ছাড়াও পুরো ক্রীড়াঙ্গনে অনেক কিছু দেখেছি এবং সবসময় একটা মনের মধ্যে আশা থাকে যে বাংলাদেশ আরও ভালো করবে ক্রীড়ায়। ইউ আর স্টিল ইয়াং, বাট আপনাদের সময়ের কথা যদি বলি, 5 জন গ্র্যান্ড মাস্টার আছে বাংলাদেশে। আপনাদের ওই সময়টা ছাড়া পরবর্তী আপনার পরে আপনার যেই পথ দেখিয়েছেন, যেই রাস্তা দেখিয়েছেন, রাস্তা ধরে অনেকেই গ্র্যান্ড মাস্টার হয়েছেন। সেই জায়গা থেকে বিগত কয়েক বছরের দাবার ফেডারেশনের বা দাবায় নতুন গ্র্যান্ড মাস্টার যে আসছে না, সেই প্রেক্ষাপটটা আসলে কিভাবে দেখেন আপনি? অ্যাকচুয়ালি আপনি স্টিল ইয়াং বললেন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। বাট আর 3 মাসের মধ্যে বোধহয় আমি বললাম 60 বছর বয়স হচ্ছে। সো এটা খুব একটা বললাম এই অর্থে যে কমও না, বাট ওকে খুব বেশিও না। বললাম এই অর্থে যে আসলে আপনি ইয়াং আছেন, কিন্তু যদি দাবা ফেডারেশনের কথা বলি, সেই জায়গাতে দেখা যাবে যে আসলে পারফরমেন্সের দিক থেকে তাদের অবস্থাটা আসলে খুব একটা ভালো না। একটু বার্ধক্যজনিত সমস্যা চলছে কিনা? অ্যাকচুয়ালি ঘটনাটা হচ্ছে কি, শুধু দাবা ফেডারেশন না, আপনি যদি ক্রীড়াঙ্গনে তাকান, আমাদের কিন্তু মেইন বড় বড় 2টা খেলা ছাড়া কিন্তু অন্যগুলোর উপর ফোকাস নেই। আজকে থেকে না, এটা বহু আগে থেকে কিন্তু চলে আসছে। আপনি দেখেন সে দাবা গ্র্যান্ড মাস্টার নিয়ে কত 18-19 বছর 20 বছর যাচ্ছে অলমোস্ট। শুটিংয়ে পদক আপনি কবে লাস্ট পেয়েছেন হিসাব করে দেখেন। আরও অন্যান্য সম্ভাবনাময় খেলা দেখেন, আপনার আর্চারিতে আপনার টপ প্লেয়াররা দেশ ছেড়ে চলে যাচ্ছে। হকিতে দেখুন, মানে এত গণ্ডগোল, যেটা এই হকিতেও কিন্তু বাংলাদেশের র্যাঙ্কিং খুব ভালো ছিল। পাকিস্তান আমলের লেগাসি ছিল, আমাদের কিন্তু র্যাঙ্কিং উই হ্যাড ভেরি গুড র্যাঙ্কিং ফিল্ড হকিতে। তো আপনি দেখবেন সামগ্রিকভাবে কিন্তু আমরা পেছনের দিকে হাঁটছি। হ্যাঁ, এবং পুরা মিডিয়া অ্যাটেনশন, পুরা আপনার সমস্ত রিসোর্স অ্যাটেনশন সব কিছু কিন্তু ওই 2টো খেলাতেই। হ্যাঁ, এই জিনিসটা একটা অবসান আনতে হবে। আপনি এই যে ফেডারেশনগুলোর বিভিন্ন টানপোড়েনের কথা বলছেন বা গুরুত্ব দেওয়া হচ্ছে না সেই কথা বলছেন, নতুন সরকার বা নতুন দল সরকার গঠন করবে, সেই জায়গায় আমি যদি বিএনপির কথা বলি, তাদের নির্বাচনী যে ইশতেহার ছিল বা তারা আসলে ক্রীড়াঙ্গনকে কিভাবে দেখে, আপনারা আসলে আপনাদের এক্সপেকটেশনের জায়গাটা কি, সেই বিষয়গুলো নিয়ে আসলে তারা কাজ করবে কিনা, সেই প্রত্যাশার জায়গা আসলে কতটুকু আছে আপনাদের? আমি তো নবগঠিত জাতীয়তাবাদী দলের আহ্বায়ক। জি। সো এটা বেসিক্যালি আমিনুল হক উনি এটা করেছেন, আপনারা সবাই চেনেন তাকে।
তো আমরা আশা করেছিলাম যে আমিনুলের নেতৃত্বেই ক্রিয়া এগিয়ে যাবে, এখনও আশাটা আমরা ছাড়িনি। তো আপনারা জানেন সব ঘটনাটা আমার তো আর বলার দরকার নেই, জি জি কিন্তু আমার মনে হয় এইবারই যেই ইশতেহারটা আমরা দিয়েছি ক্রিয়ার, দ্যাট ওয়াজ দ্য বেস্ট। এটা আমিনুলই লিখেছিল এবং এখানে আপনার শুধু প্রতিযোগিতামূলক দাবা নয়, এটা কিন্তু যেটা স্পোর্টস প্রতিযোগিতামূলক স্পোর্টস নয়, ওভারঅল স্পোর্টস নিয়েও কিন্তু খুব সুন্দর একটা ফিলোসফি ছিল এটার পেছনে, যে স্পোর্টসের মাধ্যমে দেশের উন্নয়ন করতে হবে। দেশের যে আমাদের ইউথ এবং এই যে এত এমপ্লয়মেন্ট, তারপরে বিপথে চলে যাওয়া, এদেরকে আমরা সঠিক পথে আনবো, মেধা মনন ডেভেলপ করব এবং ইয়াং পপুলেশন। হ্যাঁ, এইটা হলো একটা দিক। সেটার জন্য আমাদের ইশতেহারে ক্লিয়ারলি ছিল যে আমরা খেলাকে বাধ্যতামূলক করব, 5টা থেকে 6টা খেলা স্কুল লেভেলে বাধ্যতামূলক করা হবে। এবং অলসো সেটা যদি করতে হয় তাহলে আপনার যে ইনস্টিটিউশনগুলো গ্রো করবে, সেখান থেকে কিন্তু যেসব প্লেয়াররা রিটায়ার করে ফেলবে তাদের পরবর্তীকালের ভরণ পোষণ এবং জীবিকা নির্বাহের জন্য সেখান থেকে কিন্তু এমপ্লয়মেন্ট শুরু হবে। সো এটা কিন্তু পরিপূরক একটা বিষয়। আপনি একধারে আপনি স্পোর্টস ফর অল এটা ডেভেলপ করছেন, ঠিক আছে, সেই সাথে ওইখান থেকে আপনি সাপোর্ট দিচ্ছেন প্রফেশনাল স্পোর্টসকে। রোল মডেল করার যেই ইনস্টিটিউশনটা, মানে ফেডারেশনগুলি, এনএসসি, মন্ত্রণালয়, এটাকে আপনি ওইখান থেকে প্রফেশনালিজমকে সাপোর্ট করছেন। তো এটা চমৎকার একটা প্ল্যান ছিল, এখন দেখা যাক এটা বাস্তবায়ন হয় কিনা। যেই আসুক বা যেই ক্রীড়ামন্ত্রী হোক, ক্রীড়া মন্ত্রণালয়ে যে আমিনুল হকের একটা প্রভাব থাকবে সেটা তো একরকম বা এক প্রকার নিশ্চিত। সেই জায়গা থেকে যদি ধরেই নেই যে আপনারা যেই ইশতেহারগুলো দিয়েছেন জাতীয় দলে ক্রীড়াঙ্গনের যেই দল থেকে, সেই নির্বাচনী ইশতেহারটা কেন ব্যতিক্রম? কারণ আমরা এর আগেও দেখেছি যে বিগত সরকারের আমলে বা বিভিন্ন সময়ে ক্রীড়াঙ্গনে যারা এসেছেন তারা নানান ধরনের প্রতিশ্রুতি দিয়েছেন, অন্যান্য ফেডারেশনগুলোর দিকে নজর দিবেন, সেই প্রতিশ্রুতিও তারা দিয়েছেন, বলেছেন যে একটা কার্যকরী পরিবর্তন আসবে। সেই পরিবর্তনগুলো কিন্তু অ্যাকচুয়ালি মাঠে গিয়ে আর সেগুলো দেখা যায়নি, সেগুলো আসলে মুখের বুলি বা প্রতিশ্রুতির মধ্যেই থেকে গেছে। এবার আসলে আপনারা কি ধরনের ইনিশিয়েটিভ নেবেন যেটা আসলে অন্যদের থেকে ব্যতিক্রম এবং কার্যকর হবে? আমি তো অ্যাকচুয়ালি 50 বছর ধরে এগুলি দেখছি। সো ইউ আর রাইট, অ্যাবসলিউটলি রাইট। অধিকাংশ সময় দেখা যায় যে কোনো কিছু বাস্তবায়ন হয় না এবং গতানুগতিকভাবে চলে আসে, সব কিছু চলতে থাকে। কিন্তু এবার প্রথম কথা হচ্ছে যে প্ল্যানটা খুব ভিন্ন, ডিটেইলড, কিন্তু কোথায় কি করা হবে, কোন কোন খেলা আনা হবে স্কুলের মধ্যে, সেটার জন্য কি ডিরেক্টরেট করতে হবে, বিভিন্ন জেলা উপজেলায় কি কাজ করতে হবে, হ্যাঁ, সব কিছু ডিটেল, কোন বিকেএসপিগুলি চালু করতে হবে, হ্যাঁ, কোনটা চলছে না, বিভিন্ন। আপনি যদি ওটা মানে আপনারা হয়তো অনেকে শোনেননি, কিন্তু ওটা কিন্তু আমাদের এখানে যে উপস্থাপন করা হয়েছিল আমাদের ইয়েতে আমিনুল করেছিল, ইটস ভেরি ডিটেইলড। হ্যাঁ, অ্যান্ড দিস পারসন আই থিঙ্ক হ্যাজ আ প্যাশন ফর চেস বা ফর স্পোর্টস ইন জেনারেল। সো এখনো সময় আছে, আই ডোন্ট নো ওয়েদার হি উইল কাম ইনটু দ্য লিডারশিপ। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে। আজকে আমাদের সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোরশেদ। আমরা একটু আগেই ক্রীড়াঙ্গনে কোন ধরনের ব্যক্তিরা আসলে মন্ত্রণালয়ে আসলে, ক্রীড়া মন্ত্রণালয়ে আসলে আপনাদের জন্য সুবিধা হয় সেই বিষয়ে নিয়ে আলোচনা করছিলাম। আমরা মানে এরই মধ্যে জানতে পেরেছি যে আমিনুল হক, যিনি সাবেক ফুটবলার, বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক, তিনি মন্ত্রী পরিষদে ডাক পেয়েছেন। বিষয়টাকে কীভাবে দেখছেন? না, এটা খুবই ভালো খবর, কারণ আপনি আমাকে মানে জিজ্ঞেস করছিলেন যে কী ধরনের লোক ভালো হয়। আমাদের এখানে কিন্তু আমি তো অনেক দিন ধরে দেখছি, এখানে অনেক ক্রীড়ামন্ত্রী কিন্তু এখানে একটা স্টেপিং স্টোন হিসাবে এই ক্রীড়া মন্ত্রণালয়ে এসে পরে আরও গুরুত্বপূর্ণ পদে চলে গেছে। যেমন মির্জা আব্বাস সাহেব ছিলেন খুব কম সময়, তারপরে ওবায়দুল কাদের ছিলেন আওয়ামী লীগের, ওনারা কিন্তু পরে আরও গুরুত্বপূর্ণ জায়গায় চলে গেছেন। সো অনলি স্পোর্টসম্যান অ্যান্ড ডেডিকেটেড টু স্পোর্টস ব্যাস সাদেক হোসেন খোকা। এটা কি কাইন্ড অফ ট্রানজিটের মতো? হ্যাঁ, অনেকটা ওই রকম। সো এটা ওনাদের মনোযোগটা অন্যদিকে থাকে অবভিয়াসলি, যে ওনারা জানেন যে ঢুকলাম তবে এখান থেকে আরেকখানে যাবো। সো আমার মনে হয় যে আমিনুল ইজ দ্য ফার্স্ট ওয়ান আফটার সাদেক হোসেন খোকা যে ডেডিকেটেড টু স্পোর্টস, অ্যান্ড উই নিডেড দ্যাট। ছোট্ট করে জানতে চাই তার কাছে কি ধরনের প্রত্যাশা থাকবে? তার কাছে প্রত্যাশা অনেক, সে যে ইশতেহারগুলি দিয়েছে, অনেক ওখানে লিখেছে যেসব কথা, এগুলি যদি 50%ও
এটা ইমপ্লিমেন্টেড হয়, দ্যাট উইল বি ভেরি গুড। আমার প্রত্যাশা যে হি উইল বি দ্য বেস্ট স্পোর্টস মিনিস্টার ইন হিস্ট্রি অফ বাংলাদেশ, ইভেন ডিফিটিং দ্য গ্রেট সাদেক হোসেন কুকা। অবশ্যই সেটাই এক্সপেক্টেড থাকবে ক্রীড়াঙ্গনের উন্নতির জন্য ডেফিনেটলি। দর্শক, এই মুহূর্তে একটা বিরতি নিতে হচ্ছে, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরলাম আরও একবার, দেখছেন এখন মাঠে। দাবার চাল নিয়ে কথা বলছিলাম, স্টুডিওতে উপস্থিত আছেন গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। আপনার কাছে জানতে চাই যে স্কুল ক্রিকেটে বা স্কুলের যে স্পোর্টসে সেখানে কিছু বাধ্যতামূলক খেলা আপনারা অন্তর্ভুক্ত করতে যাচ্ছিলেন, সেই খেলাগুলো আসলে কোন খেলাগুলোকে বেশি গুরুত্ব দিবেন এই ক্ষেত্রে? না, এখানে কিছুটা কিন্তু চয়েস কিন্তু আপনি লিমিটেড। চয়েস লিমিটেড কীভাবে? কারণ আপনি তো কিছু কিছু খেলা আছে অনেক সরঞ্জাম লাগে, আয়োজন লাগে। যেমন শুটিং ধরেন, ইটস ভেরি ডিফিকাল্ট টু ইমপ্লিমেন্ট, কারণ না হাজার হাজার লাখ লাখ স্কুল, তাই না? সেখানে আপনি ইমপ্লিমেন্ট করা ডিফিকাল্ট হয়ে যাবে। সো অবভিয়াস চয়েস উড বি ফুটবল, ভলিবল, দাবা, যেগুলিতে ক্রিকেট অবভিয়াসলি ইজ ভেরি পপুলার। ক্রিকেটে যদি একটু ইকুইপমেন্ট বেশি লাগে, বাট জনপ্রিয় দেখে ওইটাও করা হবে। কিন্তু এই খেলাগুলো যেগুলিতে আয়োজনটা খুব কম, সেগুলিকে মানে অনেকটা বাধ্য হয়েই সেগুলিকে প্রায়োরিটি দিতে হবে। সেখান থেকে কি মনে হয় যে ভবিষ্যতে এখন যেই আমরা দাবাড়ুদের দেখি তারা যেইভাবে পারফর্ম করছেন তার চেয়ে বেটার পারফর্ম উঠে আসতে পারে? না না, এটা শুধু দাবার ব্যাপার নয়, এটা মানে পুরা স্পোর্টসের ব্যাপার। এবং আবারও বলবেন, দুটো ভাগ আছে। একটা হলো যে আপনার স্পোর্টসটা আপনি ইয়াং জেনারেশনকে গাইড করবে, বিকশিত করবে ঠিকমতো তাদের মেধা মনন। আরেক দিকে আপনার জন্য রোল মডেল তৈরি করবে ভবিষ্যতের, যাদেরকে দেখে আরও, এটা কিন্তু একটা পরিপূরক। হ্যাঁ, মানে একটাকে সাপোর্ট দিচ্ছে। এক্স্যাক্টলি। আপনার কাছে আবারও ফিরবো। দর্শক, আরও একটা বিরতির সময় হয়ে গেছে, ফিরছি কিছুক্ষণের মধ্যে। বিরতির পর ফিরলাম, দেখছেন এখন মাঠে, আর সঙ্গে আছে উপমহাদেশের প্রথম গ্র্যান্ডমাস্টার নিয়াজ মোর্শেদ। আপনার কাছে জানতে চাই, ক্রিকেট এবং ফুটবলে নানান ধরনের সেখানে সংগঠক যায় আসে, পরিচালক পরিবর্তন হয়, নানান ধরনের আলোচনা সেখানে হয়। অন্যান্য ফেডারেশনগুলোতে আমরা এই কালচারটা আসলে দেখি না। সেটা কি আসলে এই সকল ফেডারেশনে যারা আছেন তাদের কি একটু দুর্নীতি করা কিংবা অন্য ধরনের বা স্পোর্টস থেকে ফোকাসটা সরিয়ে নিজেদের স্বার্থ হাসিল করার জন্য সুবিধা হয়? না, অ্যাকচুয়ালি আপনি এইসব ছোটো ফেডারেশন তুলনামূলকভাবে ছোটো ফেডারেশনে যারা আছেন তাদের তো সবসময় লাইমলাইটে থাকেন না ফুটবল আর ক্রিকেটের মতো। তো এখানে একটু চেক অ্যান্ড ব্যালেন্সটা কম। তো অনেকেই দেখা যাচ্ছে যেখানে ঢুকে আপনার একটা কুকিগত করে রাখলো ফর ভেরিয়াস রিজন। কেউ হয়তো ব্যক্তিগত লাভের আশায়, ব্যবসা বাণিজ্য যাতে ভালো করতে পারে, কেউ হয়তো সরাসরি টাকার আশায়, কেউ একটু বিদেশ যাবেন, কেউ আবার জাস্ট ইগোর জন্য এটা দখল করে রাখতে পারে। হ্যাঁ, সো যেটার জন্যই হোক, ওই খেলার জন্য ছাড়া সবই আছে আর কি। নিয়াজ মোর্শেদ ভাই, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। সঙ্গত কারণে অনেক প্রশ্ন ছিল, সেগুলো করতে পারলাম না, সেই সুযোগ নিশ্চয়ই অন্য আরেকদিন হবে। দর্শক, আজকের এখন মাঠের আয়োজন এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।